দেখো ভিডিওটায় অনেক কিছু ব্যাপার শেয়ার করা রয়েছে, যার মধ্যে অল ইম্পর্টেন্ট অবশ্যই আনোয়ার আলীর পিএসসির একটা ইন্টারিম অর্ডার বা ইন্টারিম ভার্ডিক্ট কিন্তু অবশ্যই আজকে আসার সম্ভাবনা রয়েছে, বা হয়তো অনেকে যখন ভিডিওটা দেখবে তখন অলরেডি সেটা এসে গেছে। এবং সেখানে কি কি থাকার সম্ভাবনা রয়েছে অবশ্যই কথা বলবো। অনেকে জানতে চেয়েছে হায়দ্রাবাদ এফসির আপাতত টিম বিল্ড আপ কেমন পর্যায়ে রয়েছে, আগামীকাল তাদের প্রথম ম্যাচ রয়েছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে, এবং কীরকম অবস্থায় পুরো টিমটা রয়েছে একটু শেয়ার করতে, বা নতুন সিগনেচার নিয়ে শেয়ার করতে। এবং তার পাশাপাশি অবশ্যই ম্যাচ উইক 1 কমপ্লিট হয়েছে, এবং সেখানে যে 6টা ম্যাচ আমরা দেখেছি, যে 12টা টিমকে আমরা খেলতে দেখেছি, সেই প্রত্যেকটা ম্যাচের কিন্তু ছোট্ট করে একটা রিক্যাপ রিভিউ একদমই খুব ছোট্ট করে হবে। প্রথমেই যেটা বলার রয়েছে সেটা হচ্ছে ম্যাচ উইক 1-এ আমরা 6টা ম্যাচ দেখেছি, যার মধ্যে অবশ্যই দুটো ম্যাচের ডিটেলড রিভিউ ছিল। সেটা হচ্ছে মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসি এবং ইস্টবেঙ্গল ভার্সেস বেঙ্গালুরু এফসি। মোহামেডান স্পোর্টিং ম্যাচটা নিয়েও খুব ছোট্ট করে কথা বলেছিলাম, ইন ডিটেলসে ছিল না, কিন্তু হ্যাঁ অবশ্যই কথা বলেছিলাম। বাকি ম্যাচগুলো নিয়ে একদমই ডিটেলসে বলো বা খুব সামান্য হলেও কথা বলা হয়নি। তো প্রথমে ম্যাচ উইক 1 নিয়ে কথা বলবো। প্রথম ম্যাচটা ছিল, যেটা ওপেনিং ম্যাচ ছিল, মোহনবাগানের ঘরের মাঠে মোহনবাগান মুম্বাই সিটি এফসিকে ফেস করেছিল। ফার্স্ট হাফে 2-0 লিড নেওয়ার পরেও কিন্তু সেকেন্ড হাফে মুম্বাই সিটি এফসি তারা কাম ব্যাক করে। এটা ডিটেলসে রিভিউ বানিয়েছি, এটা নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই। দ্বিতীয় যে ম্যাচটা ছিল সেখানে ওড়িশা এফসি তারা ঘরের মাঠে 2-3 গোলে কিন্তু চেন্নাইন এফসির কাছে হেরেছিল, এবং ফারুক চৌধুরীর জোড়া গোল চেন্নাইন এফসিকে একটা মারাত্মক লিড দিয়ে দেয়। এবং আমার মনে হয় যে এখানে সবথেকে বড় যে প্রবলেমটা ছিল এই ম্যাচে, সেটা হচ্ছে ডিফেন্সিভ ওরিয়েন্টেশনে একটু প্রবলেম ছিল, এবং গোলকিপিং এররের জন্য কিন্তু ওড়িশা গোল খেয়েছিল। তবে অবশ্যই হুগো বুমোর পারফরমেন্স আমাদের চোখে নজর কেড়েছিল, এবং তার পাশাপাশি দিয়েগো মরিসিও, রয় কৃষ্ণা প্রত্যেকেই কিন্তু নিজেদের যে উপস্থিতি সেটা জারি রেখেছিল ওড়িশা এফসির জার্সিতে। কিন্তু আফটার অল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওয়েন কোয়েল তিনি প্রুভ করেছেন যে এইবারে তিনি যে মোটিভ নিয়ে বা যে ফিলোসফি নিয়ে টিম বিল্ড আপ করেছেন, সেটা তাকে প্রথম ম্যাচে কিন্তু মাইলেজ দিয়েছে। আর এখানে আমি একটা ছোট্ট করে কথা বলতে চাই, যে দু ধরনের কিন্তু টিম বিল্ড আপ হয় যে কোনো ফুটবল টিমের ক্ষেত্রে। একটা হচ্ছে কোচ তার চয়েস অনুযায়ী, তার পছন্দ অনুযায়ী বা তার নিড অনুযায়ী টিমে কীরকম প্লেয়ার দরকার রয়েছে সেরকম প্লেয়ার তিনি নিয়ে আসেন। আরেকটা হচ্ছে টিম, ক্লাব, ফ্র্যাঞ্চাইজি যাই হোক না কেন, তারা তাদের মতো করে একটা টিম তৈরি করে, এবং সেখানে কিছুটা রেসারেসির জায়গা থাকে, কিছুটা রাইভেলরির জায়গা থাকে, এবং একটা দেখানোর ব্যাপার থাকে। অনেক সময় সেই দেখানোর ব্যাপার কিন্তু টিমে ক্লিক করে না। ন্যাচারালি 90% ক্ষেত্রে টিমে ক্লিক করে যে কোচ তিনি তার পছন্দ মতো, তার নিড ওয়াইজ, তার ডিমান্ড ওয়াইজ তিনি প্লেয়ার কিভাবে নিয়ে আসছেন, কাকে নিয়ে আসছেন, এবং তিনি কাকে কীরকমভাবে দেখছেন তার টিমটাতে। তো সেখানে সাকসেসের চান্স কিন্তু অনেক সময় বেশি থাকে। আর ন্যাচারালি যখন ক্লাব দেখে যে আমাকে এই প্লেয়ারটা সই করাতে হবে, মোটামুটি দেখানোর জন্য যে দেখো আমি এই প্লেয়ার সই করাতে পারি, তখন কিন্তু সাকসেসের রেট অনেক সময় ডাউন হয়ে যায়। থার্ড যে ম্যাচ ছিল সেটা বেঙ্গালুরু এফসি ঘরের মাঠে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল 1-0 গোলে। ফার্স্ট হাফে বিনীত ভেঙ্কটেশের গোলটা কিন্তু এই ম্যাচের পুরো যে সিনারিও রয়েছে, পুরো যে রেজাল্ট রয়েছে সেটাকে ঠিক করে দেয়। ম্যাচটার ডিটেলস রিভিউ ছিল, তো ছোটো করে কিছু আর বলার নেই আজকে। ফোর্থ যে ম্যাচ ছিল সেটা হচ্ছে কোচিতে কেরালা ব্লাস্টার্স তারা পাঞ্জাব এফসির কাছে 2-1 হেরেছিল। ফার্স্ট হাফটা গোললেস থাকলেও সেকেন্ড হাফে লুকা মাজকে নামার পরে কিন্তু ম্যাচের ক্যারেক্টার পুরোপুরি ঘুরে যায়। 1-0 লিড নেয় পাঞ্জাব, তার কিছু মিনিটসের মধ্যে কেরালা গোল শোধ করে, এবং একদম শেষ মুহূর্তে ইঞ্জুরি টাইমে গিয়ে কিন্তু পাঞ্জাব এফসি তারা উইনার খুঁজে পায়। তো গত সিজনে তাদের ডেবিউ হয়েছে মেরিটের ভিত্তিতে, প্রথম ক্লাব হিসেবে তারা আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে প্রমোশন পেয়েছে, এবং প্রথমের দিকটা পাঞ্জাব এফসির খারাপ গেলেও তারা পরবর্তী সময়ে কামব্যাক করেছে। কিন্তু এই সিজনে প্রথম ম্যাচে তারা দেখিয়ে দিল যে তাদের কোয়ালিটি কিন্তু টপ নচ রয়েছে, এবং এই ক্ষেত্রেও নতুন কোচ আসার পরে যে কোচিং ফিলোসফি, যে টিম ফিলোসফি, সেটা কিন্তু পাঞ্জাব এফসি চেঞ্জ হয়নি। যেইভাবে টিম বিল্ড আপ হয়েছে, প্লেয়ার সিলেকশন হয়েছে, প্রত্যেকটা কিন্তু রেজাল্ট দিয়েছে। প্রথম ম্যাচটা তার বুঝতে পারছো, কোচিতে গিয়ে কেরালাকে হারানো, ওই লেভেলে সেলিব্রেশন, ওই মুভমেন্ট তৈরি করা এতটা কিন্তু কোনো টিমের পক্ষে ইজি হয় না। সেটা পাঞ্জাব এফসি প্রথম ম্যাচে করতে পারলো। প্রথম ম্যাচে পাঞ্জাব এফসি কিন্তু জয় পেয়েছে। নেক্সট যে ম্যাচটা ছিল, মানে ফিফথ যে ম্যাচ ছিল, সেটা মোহামেডান স্পোর্টিং ঘরের মাঠে একদম ইঞ্জুরি টাইমের শেষ মুহূর্তে 1-0 গোলে নর্থ ইস্টের কাছে হেরেছে। এই ম্যাচটা নিয়ে ছোট্ট করে অবশ্যই কথা বলেছিলাম। নর্থ ইস্ট তাদের স্বাভাবিক ছন্দে খেলতে পারেনি, কিন্তু মোহামেডান স্পোর্টিং যথেষ্ট ইমপ্রেসিভ ফুটবল খেলেছে। মোহামেডান স্পোর্টিংকে নিয়ে এবার একটা পরীক্ষা নিরীক্ষার জায়গা রয়েছে। খুব বড় বড় কোনো সিগনেচার নেই, খুব মারাত্মক কোনো ব্যাপার নেই, বড় কোনো নামের বিদেশি প্লেয়ার নেই, কিন্তু তারপরেও যেটা সব থেকে বড় জিনিস রয়েছে সেটা হচ্ছে টিম স্পিরিট, এবং সেটা মোহামেডান স্পোর্টিংকে অন্ততপক্ষে
টোটাল সিজনের শেষে একটা ভালো জায়গায় রাখতে পারে। এবার দেখা যাক কী হয়, কিন্তু প্রথম ম্যাচটাতে আমি এক্সপেক্ট করছিলাম যে 90 মিনিটসে ড্র হয়ে যাক, কারণ মোটামুটি মোহামেডান স্পোর্টিং যা খেলেছে সেদিনকে হারার মতো খেলেনি। আর স্পেশালি অ্যালেক্সিস গোমস, হি ওয়াজ দ্য ম্যান, যার পায়ে কিন্তু পুরো খেলাটা ছিল যে মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে গেমটা চেঞ্জ করার। অনেক চেষ্টা করেছে বাট ফাইনালি হয়নি। আর লাস্ট যে ম্যাচটা ছিল গতকাল, এখানে কিন্তু থ্রিল পুরোপুরি ছিল, কারণ জামশেদপুর তারা পিছিয়ে যাওয়ার পরেও কিন্তু কামব্যাক করেছে এবং একদম লাস্টে ইনজুরি টাইমে তারা উইনার বার করেছে, 2-1 গোলে জিতেছে। এবং সবচেয়ে বড় কথা, যে যে তিনজন প্লেয়ার গোল করেছে, এই তিনজন প্লেয়ার, এই তিনজন স্ট্রাইকার কোনো না কোনো ক্লাবে কোথাও না কোথাও রিজেক্টেড প্লেয়ার। যেমন আর্মান্দো সাদিকু গোয়ার হয়ে গোল করে গোয়াকে লিড দিয়েছে, একটা অসাধারণ গোল করেছে। সেই জায়গাতে মোহনবাগান তাকে ছেড়ে দিয়েছে এবং মোহনবাগান একজন সেন্টার ফরওয়ার্ডকে রিপ্লেস করে একজন সেন্টার ফরওয়ার্ডকেই নিয়ে এসেছে। তো এখানে তখন অনেকেই প্রশ্ন তুলেছিল যে তাহলে আর্মান্দো সাদিকুকে আরও একটা সিজন কেন সময় দেওয়া হবে না, তাহলে হয়তো এই যে ম্যাকলারেন এতদিন মাঠের বাইরে রয়েছে, সেটা মোহনবাগান কিন্তু আরও একজন বিদেশি প্লেয়ারকে এক্সট্রা পেতে, যাই হোক সেটা একটা অন্য পার্ট। আর দ্বিতীয় যে প্লেয়ার গোল করেছে পেনাল্টি থেকে, সেটা হচ্ছে হাভিয়ের সিভেরো টোরো। হায়দ্রাবাদ থেকে ইস্টবেঙ্গলে গেছিল, কিন্তু ইস্টবেঙ্গলে গিয়ে সেইভাবে কিছুই করতে পারেনি। তারপর জামশেদপুরে যায়, জামশেদপুরে গিয়ে দেখিয়ে দেয় যে সেই আবারও পুরনো চিমাচুকুর স্টোরি কিন্তু ফিরে এসেছে, ইস্টবেঙ্গলে কিছু করতে না পেরে জামশেদপুর এবং সেখানে গোলের মধ্যে থাকা। তো কালকে সেই সিভেরো টোরো গোল করেছে এবং থার্ড গোল বা ফাইনাল যে ম্যাচ সিলিং গোল, সেটা কিন্তু করেছে জর্ডান মারে। বিভিন্ন ক্লাবে বিভিন্ন সময় কিন্তু ইন্ডিয়ান ফুটবলে রিজেক্টেড হয়েছে জামশেদপুর, তার পাশাপাশি কেরালা, তার পাশাপাশি চেন্নাইন এফসি, যেখানেই গেছে সেখানেই কিন্তু ফ্যানেদের যে ফেভারিট হয়ে ওঠার ব্যাপার, সেটা কিন্তু জর্ডান মারের প্রথম সিজনে যেটা হয়েছিল তারপর থেকে আর হয়নি। তো রিজেকশন, তারপরে কিন্তু আবারও সেই প্লেয়ারটা জামশেদপুরে ফিরে এসে এই ম্যাচটাতে বা প্রথম ম্যাচটাতে ইন্ডিয়ান কোচ খালিদ জামিলকে প্রথম ম্যাচে তিনি জয় উপহার দিয়েছেন। তো ওভারঅল 6টা ম্যাচের শেষে সবথেকে ইমপ্রেসিভ দুটো টিম পারফরমেন্স আমি বলবো পাঞ্জাব এফসি এবং জামশেদপুর এফসি। সবথেকে যদি হাই কোয়ালিটি টিম গেম কেউ শো করে থাকে, সেটা হচ্ছে এই দুটো টিম। এবং তারপরে অবশ্যই আমার নাম নিতে হবে চেন্নাইন এফসির। এই তিনটে টিম সবথেকে ইমপ্রেসিভ, যারা অ্যাওয়ে ম্যাচ খেলে কিন্তু তারা ঘরের মাঠের টিমকে হারিয়েছে এবং কোথাও একটা ভালো সাড়া জাগিয়েছে। দেখা যাক আগামী দিনে আন্ডারডগ হিসাবে এই তিনটে টিম কত ভালো পারফরমেন্স করতে পারে। আর আগামীকাল অবশ্যই রয়েছে বেঙ্গালুরু এফসির সাথে হায়দ্রাবাদ এফসির খেলা। হায়দ্রাবাদ এফসি কী অবস্থায় রয়েছে অবশ্যই সবার জানার ইচ্ছা রয়েছে। হায়দ্রাবাদের যে টিম ইয়াং প্লেয়ারদের নিয়েছিল, সেটা রয়েছে অ্যালেক্স হাজি, টিমটার ক্যাপ্টেন, এবং অবশ্যই নতুন কিছু ইম্পর্টেন্ট সিগনেচার হয়েছে, যার মধ্যে আর্শদীপ সিং রয়েছে, যার মধ্যে লেনি রয়েছে, যার মধ্যে দেবেন্দ্র মুরগাঁওকর রয়েছে। ভালো ভালো কিছু প্লেয়ার যেমন সিগনেচার হয়েছে, ঠিক তার পাশাপাশি দুজন টপ কোয়ালিটি বিদেশি প্লেয়ার সিগনেচার হয়েছে। একজন হচ্ছে সাই গডার্ড, যাকে আমরা এর আগে মুম্বাই সিটি এফসি এবং ওড়িশা এফসিতে সের্জিও লোবেরার কোচিংয়ে খেলতে দেখেছি। সেই সাই গডার্ড কিন্তু সই করেছে, এবং তার সাথে অ্যালান পাউলিস্তা, এই ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ড, ইয়াং 26 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ডও কিন্তু সই করেছে, যা লাস্ট সিজনটা কেটেছে চাইনিজ সেকেন্ড ডিভিশনে। সেখানে হয়তো খুব বেশি গোল করেনি, কিন্তু তার মধ্যে পোটেন্সিয়াল রয়েছে। এবং এর আগে অনেকদিন আগে কথা বলেছিলাম যে যখন হায়দ্রাবাদের প্রবলেম মিটে গেছিল, হায়দ্রাবাদ কিন্তু বেশ কিছু আই লিগের ফরেনারকে টার্গেট করছিল। তারা লো বাজেটের হতো এবং মোটামুটি ইন্ডিয়ান সয়েলটাকে তারা চিনত। কিন্তু এই ক্ষেত্রে হায়দ্রাবাদের একটা বড় প্রবলেম, যে এখনও অবধি যে কটা ট্রান্সফার ব্যান রয়েছে সেই কটা কিন্তু ওঠেনি। আস্তে আস্তে যারা প্লেয়াররা পেমেন্ট পায়নি, সেই পেমেন্টগুলো ক্লিয়ার হচ্ছে এবং ধীরে ধীরে সেই ট্রান্সফার ব্যানগুলো কিন্তু উঠছে। এবং যতক্ষণ না টোটাল 10টা যে ট্রান্সফার ব্যান ছিল হায়দ্রাবাদ এফসির উপর, পুরোটা যতক্ষণ না উঠবে, ততক্ষণ কিন্তু নতুন প্লেয়ার রেজিস্ট্রেশন হবে না, সিগনেচার করাতে কোথাও বাধা নেই। এবং এখানেই কোথাও যারা চেনা বিদেশি, যাদের কাছে গেম টাইমটা ভীষণভাবে ম্যাটার করে, কারণ তারা জানে যে তারা হয়তো লং টার্মে একটা আইএসএল টিমে থাকবে না, তারা হয়তো এই সিচুয়েশন, যে ক্রাইসিস রয়েছে সেখানে হায়দ্রাবাদ তাদের সই করাতে চাইছে, পরবর্তী সিজনে তারা থাকবে না। তো তাদের কাছে গেম টাইমটা ম্যাটার করে। যদি এই রেজিস্ট্রেশন প্রসেস হতে হতে প্রায় 10টা-12টা ম্যাচ কমপ্লিট হয়ে যায়, তখন তাদের কাছে গেম আর মানে নামমাত্র কিছু পড়ে থাকবে এবং তাদের মোটামুটি সিজনটা লস হবে। পরবর্তী সিজনে আই লিগের কোনো ছোটো টিমও তাদের ডাকবে না। তো সেই কারণে কিন্তু বেশ কিছু প্লেয়ারের সাথে কথাবার্তা ভালো স্তর অবধি যাওয়ার পরেও কিন্তু ক্যান্সেল হয়েছে, এবং এমনও কিছু প্লেয়ার রয়েছে যারা আইএসএল টিমে রিজেক্টেড, আই লিগ টিমে সই করেছে, তারাও কিন্তু কথাবার্তা এগিয়ে নিয়ে যাওয়ার পর আর রাজি হয়নি। এমনও রয়েছে আই লিগ টিম থেকে কেরালা সুপার লিগে খেলতে গেছে, তারাও কিন্তু রাজি হয়নি, ঠিক এই রিজনটার জন্য, যেটা গেম টাইমের প্রবলেম আসতে চলেছে আগামী দিনে। তো এই জায়গাতে অ্যালান পাউলিস্তার সিগনেচারটা যথেষ্ট ভালো একটা সিগনেচার,
খুব হাই প্রোফাইল কোনো নাম না, খুব হাই স্যালারিড কোনো নাম না, ভালো একটা প্লেয়ার, ডিসেন্ট একটা প্লেয়ার। ইন্ডিয়ান ফুটবলে এসে এরকম খুব কম দামি নামি যাকে কেউ চেনে না জানে না সেই প্লেয়ারও এসে কিন্তু সুপারস্টার হয়ে গেছে। তো ইন্ডিয়ান ফুটবলটা এরকমই, যে খুব নাম ধাম ঢাকঢোল পিটিয়ে কাউকে নিয়ে আসা হলো, বিরাট কিছু ব্যাপার রয়েছে, আগের সিজনে ফাটাফাটি ফুটবল খেলেছে, পরের সিজনে একদম আরও ফাটিয়ে দেবে, এরকম কিন্তু সবসময় হয় না। অনেক সময় হয় যে অনামি অখ্যাত প্লেয়ার যার কিচ্ছু বায়োডাটা নেই, সিভি নেই, সেই প্লেয়ারটা ইন্ডিয়ান ফুটবলে এসে হয়তো 7-8টা গোল করে দিল, টিমকে অনেকটা হেল্প করে দিল। তো সেরকমও প্লেয়ার কিন্তু এই ব্রাজিলিয়ান অ্যালান পাউলিস্তা হতে পারে। তো সেই প্লেয়ারকে সই করিয়েছে এবং সাই গোডার এটা একটা ইম্পর্টেন্ট সিগনেচার, বিভিন্ন পজিশনে খেলতে পারে, সেন্ট্রাল মিডফিল্ড থেকে একদম সেন্টার ফরওয়ার্ড অবধি প্রত্যেকটা পজিশনেও খেলতে পারে এবং যথেষ্ট পরিমাণে ওয়ার্কলোড নেয় এবং ইন্ডিয়ান ফুটবল সার্কিটটাকে চেনে। কিন্তু এখন বড় প্রশ্ন হচ্ছে যে কবে এই প্লেয়ারদেরকে আমরা মাঠে নামতে দেখব, সেটা ইন্ডিয়ান প্লেয়ার হোক, সেটা ফরেন প্লেয়ার হোক, কবে দেখব? এবং আরও কিছু ফরেন সিগনেচার হবে, আরও কিছু প্লেয়ার স্কাউটিং চলছে। কিন্তু হ্যাঁ, বড় প্রবলেম এখানেই যে এখনও অবধি এই ট্রান্সফার ব্যানগুলো যেহেতু ওঠেনি, তো সেখানে প্লেয়াররা কবে থেকে গেম টাইম পাবে এই কনভিন্সটা কিন্তু হায়দ্রাবাদ এফসি ম্যানেজমেন্ট করতে পারছে না। তো ডিসেম্বর মাসটা যেমন করেই যাক না কেন, আমার মনে হয় যে জানুয়ারি মাস থেকে কিন্তু হায়দ্রাবাদ একটা নতুন মোড়কে দেখা দেবে। সেকেন্ড হাফ অফ দ্য আইএসএলে হায়দ্রাবাদকে আমরা অন্য স্টাইলে দেখব এবং অবশ্যই থাংবই সিংটো তার উপরে আমার পার্সোনালি পূর্ণ আস্থা রয়েছে যে তিনি এই ইয়াং প্লেয়ারদেরকে নিয়ে, বা যে প্লেয়াররা বিভিন্ন আইএসএল টিমে ছিল, হয়তো ডাউট করছিল যে গেম টাইমের একটা অভাব দেখা দিতে পারে, সেই প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু থাংবই সিংটো ভালো কাজ করতে পারে। এটা আমি অ্যাজ আ ফুটবল ফ্যান তার উপরে আশা রাখছি, কারণ ইন্ডিয়ান কোচেদেরকে দিনের শেষে তোমাকে আশা রাখতে হবে। আমরা কালকের ম্যাচেই দেখেছি মানুয়েল মার্কোস রোকার এগেনস্টে খালিদ জামিল কি পারফরমেন্স করেছে। যেমনই ম্যাচের টেম্পো যাক না কেন, যে ফরম্যাটেই খেলা হোক না কেন, একটা টিম পাসিং ফুটবল খেলছে, একটা টিম লং বল খেলছে, একটা টিমের হয়তো বিউটিফুল খেলা আমরা দেখছি, একটা টিমে হয়তো হারাম বল দেখছি, ঠিক আছে চলো, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে জিতবে, বারবার বলি যে জো জিতা ওয়াহি সিকান্দার, কারণ তুমি খুব ভালো খেললে বাট তুমি জিততে পারলে না, কেউ মনে রাখবে না। কিছু সময় হয়তো কথা হবে বাট লং টাইমে কথা হবে না। তো ন্যাশনাল টিমের কোচকে হারাচ্ছেন একজন ইন্ডিয়ান কোচ, এর থেকে বড় জিনিস আর কিছু হতে পারে না। কারণ দিনের শেষে আমার মনে হয় যে খালিদ জামিল বা থাংবই সিংটো তারা তাদের রেসপেক্টিভ টিম নিয়ে ভালো কিছু করবে, এক্সপেকটেশনটা থাকছে। অ্যান্ড দ্য লাস্ট থিং অবশ্যই বলতে হবে আনোয়ার আলীর কথা, কারণ আনোয়ার আলীর আজকে একটা ইন্টারিম অর্ডার বা ইন্টারিম একটা ভার্ডিক্ট বেরিয়ে আসবে, যে ভার্ডিক্টটা খুব ক্লিয়ার কাট। সেটা হচ্ছে যে এনওসিটা জারি করা ছিল, যেমন দিল্লি হাইকোর্টে গিয়ে পুরোটা বাতিল হয়ে গেছে, কোনোটাই কিন্তু আর ভ্যালিডিটি নেই, কারণ একদম সেই অগাস্টের শুরু থেকে এই সেপ্টেম্বর অবধি যা কিছু ভার্ডিক্ট বেরিয়েছে, যা কিছু স্টে বেরিয়েছে, সব কিছুটা ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু এখানে পিএসসি যেটা প্রথম করেছিল সেটা এখনও অবধি করবে, কারণ আবারও বলছি, এর আগেও বলেছি, ভবিষ্যতেও বলবো, কারণ জবে থেকে প্লেয়ার স্ট্যাটাস কমিটি তৈরি হয়েছে, প্লেয়ার স্ট্যাটাস কমিটি অলওয়েজ কিন্তু প্লেয়ারদের অন বিহাফে কথা বলেছে। প্লেয়ারদের অন বিহাফে কথা বলা মানে প্লেয়াররা কি চাইছে সেটাকে কিন্তু সবার আগে মান্যতা দিয়েছে। কিন্তু হ্যাঁ, সেটা যদি কোথাও তার ল ব্রেকিং গ্রাউন্ডে হয়, তার কিন্তু আফটার ম্যাচ যে কনসিকুয়েন্সেস রয়েছে সেটা প্লেয়ারকে ফেস করতে হবে। এখানে কোথাও কিন্তু ভীষণভাবে এই যে কোডটা, এই কোডটাকে মিসকোড করেছে। আমি একবারের জন্য বলিনি যে প্লেয়ার স্ট্যাটাস কমিটি প্লেয়ারের পাশে যাই হয়ে যাক না কেন, সে যদি একদম গুরুতর অপরাধ করে তাহলেও পাশে থাকবে। আমি বলেছিলাম প্লেয়ার কি চাইছে, প্লেয়ার কিন্তু ইনিশিয়ালি চেয়েছিল যে মোহনবাগানের সাথে আমি থাকতে চাই না, আমি অন্য ক্লাবে যেতে চাই। সেটা প্লেয়ার স্ট্যাটাস কমিটি তৈরি করে দেবে যে একটা প্লেয়ার যখন একটা ক্লাবে খেলতে অনিচ্ছুক, সে একটা অন্য ক্লাবে যাক। কিন্তু সেটা যদি ল ব্রেক করে হয় তাহলে তার আফটার ম্যাচ যে কনসিকুয়েন্সেস রয়েছে সেটা প্লেয়ারকে ফেস করতে হবে। বহুদিন আগে এই কথা বলেছিলাম, তো সেটা কিন্তু আবারও হতে চলেছে। পিএসসির আজকে যে ইন্টারিম অর্ডারটা বেরোবে সেখানে পরিষ্কারভাবে যে সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে আনোয়ার আলীকে এনওসি দেওয়া হবে, যাতে আনোয়ার আলী তার পরবর্তী ক্লাবে সই করতে পারে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে সে মোহনবাগানের প্লেয়ার, যে মোহনবাগানের সাথে ইউনিল্যাটারালি কন্ট্রাক্টটা টার্মিনেট করেছে সেই জুলাই মাসের 10 তারিখের ঘটনা, এবং তারপরে সে ফিরে যেতে চাইছে দিল্লি এফসিতে এবং সে নতুন একটা ক্লাবে সই করতে চাইছে। তার লাইভলিহুডের প্রশ্ন রয়েছে, তার কেরিয়ারের প্রশ্ন রয়েছে, তার কোথাও যে গ্রোথ, তার কোথাও যে সিকিউরিটি কেরিয়ারকে নিয়ে সেখানে প্রশ্ন রয়েছে, এবং সেটা প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিন্তু মান্যতা দেবে প্লেয়ারকে এবং প্লেয়ারকে অ্যালাউ করবে যে ঠিক আছে তুমি যেতে পারো। এবার এখানে একটা বড় প্রশ্ন, ঠিক এই এনওসিটা পাওয়ার পর যে কোনো মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গল তাকে আবারও নতুন কন্ট্রাক্টে সিগনেচার করাবে, কারণ পুরনো যে কন্ট্রাক্ট রয়েছে সেটা কিন্তু নাল অ্যান্ড ভয়েড হয়ে গেছে, তার কিন্তু আর এই মুহূর্তে কোনো ভ্যালিডিটি নেই। আজকের ডেটে যদি আনোয়ার আলী এনওসি পায়, তাহলে আজকের ডেটে সেই এনওসি পাওয়ার পর থেকে বা কাল থেকে যে কোনো মুহূর্তে ইস্টবেঙ্গল তাকে নতুন কন্ট্রাক্টে সই করাতে পারে, এবং যে মুহূর্তে তাকে সই করিয়ে ফেলবে সেই মুহূর্তে থেকে কিন্তু ইস্টবেঙ্গল তাকে অফিসিয়ালি মাঠে নামাতে পারবে, যে মুহূর্তে খেলা রয়েছে ইস্টবেঙ্গল। তো কোথাও আমরা দেখতে পারি যে 22 তারিখে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে কোচিতে ইস্টবেঙ্গলের যে ম্যাচ রয়েছে সেখানে আনোয়ার আলীর ইস্টবেঙ্গল জার্সিতে একটা ডেবিউ হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে প্রবল রয়েছে। কিন্তু আবারও বলছি,
যে ইন্টারিম অর্ডারে আর কি স্পেশাল ব্যাপার মেনশন থাকছে, যেমনটা আগের বার ছিল যে কারণে ইস্টবেঙ্গল কিন্তু তাকে মাঠে নামাতে পারেনি, সেই ব্যাপার যদি আবারও মেনশন থাকে তাহলে প্রবলেম আসতে পারে। তাহলে হয়তো ইস্টবেঙ্গল ভাববে চলো আগে পুরোটা মিটে যাক, তারপর হয়তো আমরা গিয়ে স্টেপ নেবো, না হলে আরও বড় সমস্যা আসতে পারে। যদি সেই ধরনের কিছু ব্যাপার মেনশন করা না থাকে, যে এখানে যারা দায়ী রয়েছে, যারা প্লেয়ারকে মাঠে নামাবে, যারা প্লেয়ারকে রেজিস্ট্রেশন করাবে, বিভিন্ন রকম ব্যাপার আসবে, এইরকম কিছু যদি না থাকে, যেটা আগে ছিল, আই রিপিট, যেটা আগে ছিল সেটা যদি না থাকে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের 22 তারিখের ম্যাচে আনোয়ার আলীকে নামাতে 1%ও কোনো প্রবলেম থাকার কথা নয়, এবং সেটা ইস্টবেঙ্গল যথাসম্ভবভাবে চেষ্টা করবে যে 22 তারিখের ম্যাচে ফিট আনোয়ার আলীকে মাঠে নামানোর, যেহেতু ইস্টবেঙ্গলের ডিফেন্সে একটা প্রবলেম তো অবভিয়াসলি রয়েছে, এবং টিমের প্লেয়ার, সই করা প্লেয়ার, তাকে নামাতে কোথাও কোনো রকম অসুবিধা থাকছে না। তো এটা হচ্ছে আপাতত ইন্টারিম ভার্ডিক্টের অবস্থা, এবং ইন্টারিম অর্ডার পাস হওয়ার পর আবারও একটা হিয়ারিং হবে এবং সেখানে একটা ফাইনাল অর্ডার বেরিয়ে আসবে। কিন্তু এখানে বড় প্রশ্ন যে এর আগের ফাইনাল অর্ডারকে একটা পক্ষ চ্যালেঞ্জ করেছে, আবার একটা ফাইনাল অর্ডার আসবে, আবার যদি অন্য পক্ষ মানে মোহনবাগান এটাকে চ্যালেঞ্জ করে, আবারও একটা স্টে অর্ডার, মানে এটা কোথায় গিয়ে শেষ হবে? এর শেষ কোথায়? লম্বা চলেগা তো ঠিক হ্যাঁ, বাট শেষ কোথায় রয়েছে? কোথায় গিয়ে আলটিমেট ব্যাপারটা মিটবে? এটা আমাদের কাছে কিন্তু অজানা। এটা কত মাস লাগতে পারে, না কত বছর লাগতে পারে, সিরিয়াসলি জানি না। তো যতদিন না এটা মিটছে ততদিন কিন্তু এটা নিয়ে আমাদেরকে চলতে হবে। দেখা যাক কবে পুরো ব্যাপারটা মেটে, ব্যাস, এর বেশি আর কিছু বলার নেই। এবার যখন অর্ডারটা বেরিয়ে আসবে তারপর সেটা নিয়ে রাত্রের দিকে কথা বলবো অবশ্যই। আর সন্ধ্যেবেলাতে নিশ্চিতভাবেই মোহনবাগানের ম্যাচ রয়েছে রাজস্থান ক্লাবের এগেনস্টে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ সন্ধ্যে 7:30টায় ফ্যান কোর্টে দেখতে পাওয়া যাবে, স্পোর্টস 18 চ্যানেলে দেখতে পাওয়া যাবে। তো বিন্দাস খেলা দেখো, তারপর সেই ম্যাচ নিয়ে পোস্ট ম্যাচ রিভিউ নিশ্চিতভাবেই আসবে। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।